বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আটক করেছে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ সংস্থা ইন্টারপোল। এবং সর্বশেষ জানাবো, গণভোট সংবিধান সংস্কার বাতিলের বিরুদ্ধে ডক্টর ইউনূসের কঠোর হুঁশিয়ার। আগামী 1 বছরের ভেতর ক্ষমতা হারানোর আশঙ্কা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাকওয়াল 208 নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিমবাজার কুঠি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে ডিউটুর করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকা না ঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতেই। তারিক সিদ্দিক গুম খুন ও আয়নাঘরে কারিগর হিসেবে চিহ্নিত। শুধু সবই নয়, প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো ওই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর বদলি, পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই। তারিক সিদ্দিক শেখ রেহানার দেবর, শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় ও বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি, অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইডল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে 38 বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়, অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনা প্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতে থাকতেন। সেনা প্রধানের জন্য নির্ধারিত বাসভবনে যাননি, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতে ছিলেন। ক্যান্টনমেন্টে সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনার সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে থাকার ব্যবস্থা করে দেন। তিনি সেখানে থাকেন বছর পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মোরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর 208 নম্বর বাড়িটি নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয়। অর্থাৎ তারিক সিদ্দিক তার কর্তৃত্ব প্রতিষ্ঠান জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতেই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতেই। তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্থানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশ ভারতের প্রকৃত হাই কমিশনার বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে এতটা সাপ করতেন, যার ফলে তাকে এটা বলা হতো 208 নম্বর বাড়িটিতে ব্যবসায় দেনতন বাড়ি এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতে ডাকা হতো। বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরে কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তারই মাধ্যমে হয়েছে। তারিক সিদ্দিক, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানকে দিয়ে। তারিক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়ালও তার স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশন 1,500-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগ গুমের জন্য তারিক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারিক সিদ্দিকই দায়ী তা বহুবার প্রমাণ পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও 2টি মামলায় তারিক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারিক সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির। তিনি 4 আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের ওপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করছে এবং আরো করবে। পিলখানা পিটিআর ম্যাসাকার 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারিক সিদ্দিকের উত্থান। সেনাবাহিনীর চাকরি শেষে তারিক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ আগে ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিক সিদ্দিকের জন্য পদটি সৃষ্টি করেন। প্রথমে তিনি ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায়, কিন্তু 2009 সালের পর নিরাপত্তা উপদেষ্টার পদটি মন্ত্রীর মর্যাদায় করা হয়।
এর আগে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তারেক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানা দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারেক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান। তিনি সেকেন্ড BMA শর্ট সার্ভিস কমিশনের একজন অফিসার ছিলেন। শেখ জামালও এই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারেক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন। শেখ হাসিনা তাকে নিরাপত্তা উপদেষ্টা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যমে হয়ে যেত। এতে বাহিনীর প্রধানদের আন্ডারমাইন করা হতো। তারেক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন। নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালাল মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন। সশস্ত্র বাহিনীর প্রমোশন, বদলি, পদায়ন তারেক সিদ্দিক যেভাবে বলতেন সেভাবেই হতো। 2009 সালের পর তারেক সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা হয়ে সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন। এরপর তারেক সিদ্দিক পদোন্নতির মাধ্যমে নিজস্ব একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন। ভূতাপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন ডিজি NSI জেনারেল মঞ্জুর ও জেনারেল জিয়া পদোন্নতি পান, অর্থাৎ একটি প্রভাব বলয় তৈরি করেন তারেক সিদ্দিক। তারেক সিদ্দিকের মাধ্যমে রয়ের ক্যান্টনমেন্টে অবস্থান। তারেক সিদ্দিকের বড় প্রকল্প দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাতে তুলে দেয়া। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবিলা করা যেভাবে তার কাজ হওয়া উচিত ছিল, সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন। ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেওয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। নিজস্ব একটি টিম নিয়ে তারেক সিদ্দিক অপকর্মগুলো করেন। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করানোর দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারেক সিদ্দিক ও তৎকালীন DGF-এর চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সূত্র জানায়, রয়ের জন্য DGF-এর কচুক্ষেত সদর দপ্তরের 2টি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল। এই 2 ফ্লোরে DGF-এর কোনো কর্মকর্তা কর্মচারী যেতে পারতেন না। র ক্যান্টনমেন্টে বসে আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত। রয়ের অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারেক সিদ্দিক তার 208 নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানো ছিল তাদের প্রধান কাজ। তারেক সিদ্দিকের সঙ্গে র্যাব পুলিশের সংশ্লিষ্ট হওয়া। সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তারেক সিদ্দিকের অপকর্মে যোগ দেন। এদের মধ্যে ছিলেন তৎকালীন DMP কমিশনার বেনজির আহমেদ, র্যাবের তৎকালীন DG মোখলেসুর রহমান, তৎকালীন IGP শহীদুল ইসলাম সহ অন্যরা। এরা তারেক সিদ্দিকের মুরিং হাউস ও পরে 208 নম্বর বাড়িতে যাতায়াত করতেন, মিটিং করতেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। তারেক সিদ্দিকের মিশনে র্যাব পুলিশ যুক্ত হয়। গুম ও আয়নাঘর শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, বাংলাদেশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সেনা ও পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত গুম করবে এবং আয়নাঘরে নিয়ে মানুষকে বন্দী করবে। গুলশান লেকশোর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস গড়ে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য। প্রচ্ছার নামে একটি কোম্পানি আছে তারেক সিদ্দিকের। দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছার মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চল, রূপগঞ্জ ও গাজীপুর এলাকায় বহু জমির মালিক হন তিনি। স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা ও নুরিন সিদ্দিক প্রচ্ছার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 2016 সালে দখল করা বেশ কিছু প্লট তিনি বিক্রি করে দেন, তবে মালিক হলেও কৌশলগত কারণে প্রচ্ছার কোথাও তার নাম রাখেননি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিকও দুর্নীতিপরায়ণ ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে। সামরিক ও বেসামরিক প্রশাসনের বড় বড় বদলি ও পদোন্নতি ছাড়াও ব্যবসায় পায় দিতে বড় অঙ্কের ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দর নিয়ন্ত্রণ ও ব্যবসা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক বিমানবন্দরের যাবতীয় ব্যবসা বাণিজ্য ও কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তার বিশ্বস্ত দুর্নীতিপরায়ণ 3 কর্মকর্তার মাধ্যমে। এরা হলেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত SM নাজমুল আনাম, গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান এবং গ্রুপ ক্যাপ্টেন আলমগীর। গ্রুপ ক্যাপ্টেন আনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের সাবেক পরিচালক। তার আরেকটি পরিচয় হলো তিনি ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আতিকের বোনের স্বামী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের ব্যাংকক অফিসে কর্মরত। বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরের সহযোগিতার জন্য ব্যাংকক থেকে ছুটে আসেন গ্রুপ ক্যাপ্টেন আনাম। মইনুল ইসলামকে বিমানবন্দর দিয়ে পার করে দেওয়ার লক্ষ্যে তিনি আসেন, কিন্তু মইনুল বিমানবন্দরে ধরা পড়েন। স্ত্রী সহ পরিবারের অন্যদের যেতে দেওয়া হলেও মইনুল ইসলামকে আটকে দেওয়া হয়, যদিও তার ইমিগ্রেশন হয়ে গিয়েছিল। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক গত বছরের 5 আগস্ট পরিবার সহ বাংলাদেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তারা লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। তারেক সিদ্দিক সহ তার পরিবারের সদস্যরা মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি। দুর্নীতি, অর্থ পাচার, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় তাদের দেশটি নাগরিকত্ব দেয়নি। তারেক সিদ্দিক তার মেয়ে বুশরা সিদ্দিককে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন। ওই ফ্ল্যাটেই বর্তমানে তারা অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।